আসসালামু আলাইকুম। প্রকৃত বা বাস্তব গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালসের অবস্থার সমীকরণ প্রতিপাদন করো। আজকে আমরা দেখব আমাদের আদর্শ গ্যাসের যে সমীকরণ সেটা হচ্ছে পিভি ইকুয়াল টু এনআরটি। এই সমীকরণটাকে ভ্যান ডার ওয়ালস বাস্তব বা আদর্শ বা বাস্তব গ্যাস বা প্রকৃত গ্যাসের জন্য কিভাবে সে মডিফাই করছে। সো এটার হচ্ছে আমরা প্রমাণটা আজকে প্রতিপাদন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বাস্তব গ্যাসের কিছু স্বীকার্য আমরা পড়েছিলাম। তো সেটা নিশ্চয়ই মনে আছে যে বাস্তব গ্যাসের যে অণুগুলো আমরা যদি একটু ছবি আঁকি, লেটস সে এটা একটা পাত্র, এর ভিতরে বাস্তব আদর্শ গ্যাস আছে, হ্যাঁ? এর ভিতরে আদর্শ গ্যাস আছে। সো আদর্শ গ্যাসের কিছু স্বীকার্য আমরা পড়েছিলাম যে লেটস সে এগুলো হচ্ছে আদর্শ গ্যাসের কণা, আদর্শ গ্যাসের পার্টিকেল। এই পার্টিকেলগুলো একজন আরেকজনকে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ করে না। নিশ্চয়ই মনে আছে এই জিনিসটা আমরা লিখেছিলাম যে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ করে না। এই কথাটা আমরা ধরে নিয়েছিলাম যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং ধরে নিয়েছি যে এই পার্টিকেলগুলোর দেখো এই পুরো যেই রুমের যে আয়তন সেটা যদি ভি হয়, সেই তুলনায় এই অণুগুলার বা কণাগুলার যেটাই বলি এই কণাগুলোর আয়তন নগণ্য। সো পুরা রুমের যে আয়তন সেটার তুলনায় এই কণাগুলোর আয়তন হচ্ছে নগণ্য। সেজন্য যেহেতু আদর্শ গ্যাসের কণাগুলোর আয়তন নগণ্য এবং আদর্শ গ্যাসের কোনো আকর্ষণ বা বিকর্ষণধর্মী ধর্ম নেই, এটা আমরা বিবেচনা করছি দেখেই আমাদের পিভি ইকুয়াল টু এনআরটি ফর্মুলাটা আসছে। তবে যদি আমরা এই আকর্ষণ বা বিকর্ষণ বলগুলোকে গণনা করি এবং কণাগুলোর যেই নিজস্ব যে একটা আয়তন আছে সেটাকেও হিসাব করি, তাহলে অবশ্যই এই সমীকরণে একটা মডিফিকেশন আসবে। এটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালস সাহেব করেছে। তো এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেটা এখানে লিখছি যে বিজ্ঞানী ভ্যান ডার ওয়ালস আদর্শ গ্যাস সমীকরণ পিভি ইকুয়াল টু এনআরটিকে দুটি কারণে সংশোধন করেন। তার মতবাদ অনুসারে আদর্শ আচরণ হতে বাস্তব গ্যাসের বিচ্যুতির কারণ হচ্ছে দুইটা। তার মানে বাস্তব গ্যাস সেগুলো কেন আদর্শ গ্যাস থেকে আলাদা, কারণ হচ্ছে দুইটা। একটা হচ্ছে চাপের ত্রুটি, আর একটা হচ্ছে আয়তনের ত্রুটি। একটু আগে শুরুতে কিন্তু আমি এই কথাটাই ব্যাখ্যা করেছিলাম। এখন আমরা প্রথমে চাপের ত্রুটি দেখব, তারপর হচ্ছে আমরা আয়তনের ত্রুটি দেখব। তো আমরা আমরা জানি যে গ্যাসের গতিতত্ত্বে তোমার গ্যাসের গ্যাসের গতিতত্ত্বে বা কাইনেটিক থিওরি অফ গ্যাসের মধ্যে আমরা কি ধরেছিলাম? অণুসমূহের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল নাই। হ্যাঁ, পারস্পরিক আকর্ষণ বল নাই। পারস্পরিক আকর্ষণ বলকে বলকে নগণ্য ধরা হয়েছে, তাই না? গ্যাসের গতিতত্ত্বে নগণ্য ধরা হয়েছে। তাহলে বাই দ্য ওয়ে এই প্রমাণটা খুবই ছোট, সো ডোন্ট ওয়ারি, ঠিক আছে? আচ্ছা, নগণ্য ধরা হয়েছে। তবে তবে বাস্তবে জুল থমসন ক্রিয়া থেকে বুঝতে পারি, জুল থমসন বা আরও অন্যান্য উপায়ে আমরা বুঝতে পেরেছি যে ক্রিয়া হতে বুঝতে পারি কি বুঝতে পারি আমরা? যে গ্যাসের অণুগুলোর মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল রয়েছে। গ্যাস অণুসমূহের মধ্যে আমরা যেটা ধরে নিয়েছিলাম যে আন্তঃআণবিক আকর্ষণ বল নেই, সেটা কিন্তু আসলে সত্য না। অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল রয়েছে। তো আকর্ষণ বল থাকলে গ্যাসের অণুগুলো পাত্রের গায়ে কম চাপ প্রয়োগ করে। পাত্রের গায়ে বা পাত্রের দেয়ালে লিখি, হ্যাঁ? পাত্রের গায়ে লেখো, সমস্যা নেই। এটা আসলে কীভাবে লিখছো এটা ইম্পর্টেন্ট না। পাত্রের গায়ে কম চাপ প্রয়োগ করে। ওকে? তো ব্যাপারটা তুমি এবার ভাবো, ধরো যে এখানে একটা পার্টিকেল আছে, হ্যাঁ? একটা গ্যাসের কণা আছে, এর এখানে আরেকটা কণা আছে। এই কণাকে আকর্ষণ করতেছে। তারপরে এখানে আরেকটা কণা আছে, এটাকে আকর্ষণ করতেছে। এখানে আরেকটা কণা আছে, এটা আকর্ষণ করতেছে। তো এই গ্যাসের কণাটা সে যদি আকর্ষণ না থাকতো, এই পুরো দেয়ালের গায়ে যখন সে যা আছড়ে পড়বে, সে যত জোরে গিয়ে আছড়ে পড়তে পারত, এখন কি তত জোরে আছড়ে পড়তে পারবে বলো? যেহেতু আকর্ষণের কারণে। তুমি এটা নিজেদের দিয়ে ভাবো, মানুষের যখন পিছুটান থাকে তখন
পিছু পা লিখছি রে। মানুষের যখন পিছু টান থাকে তখন যেটা হয়, আমরা কোনো কিছু করার ক্ষেত্রে আমরা অনেকবার ভাবি, তাই না? পিছু টান থাকলে। কিন্তু যার পিছু টান নাই সে কিন্তু বেপরোয়াভাবে কাজ করতে পারে কোনো কিছু। সো যেহেতু বাস্তব গ্যাসের পিছু টান আছে, আকর্ষণ বল আছে, তাই বাস্তব গ্যাস অণুগুলো তারা পাত্রের দেয়ালে তোমার যতটুকু চাপ প্রয়োগ করার কথা আদর্শ গ্যাসের তুলনায় তারা কম চাপ প্রয়োগ করতে পারে। তাহলে এখন দেখো আমাদের আদর্শ গ্যাস সমীকরণটা কি? পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে তুমি বলো, দেখো তুমি পিভি ইকুয়াল টু এনআরটি জানো, আচ্ছা এনআরটি এই পাশে আছে, হ্যাঁ, আর এদিকে আছে পি আর ভি। তাহলে তুমি এখন বুঝতেছো, আচ্ছা এই পার্টটা, এই সূত্রটা তো আসলে আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাসের জন্য, আদর্শ গ্যাস। তো আমাদের পি, এই পিটা যে তুমি বের করছো এটা কি তাহলে প্রকৃত মান দিচ্ছে? বলো, প্রকৃত মান দিচ্ছে না। কারণ বাস্তব গ্যাস তারা হচ্ছে পাত্রের গায়ে চাপটা কম প্রয়োগ করে, চাপ কম প্রয়োগ করে। তাহলে যদি কম প্রয়োগ করে তার মানে সেটাকে এটার সাথে এনআরটির সাথে ব্যালেন্স করার জন্য এখানে এক্সট্রা একটা চাপ যোগ করতে হবে, ধরো সেটাকে পি প্রাইম বলছি, ঠিক আছে? আর এই ভি এর কী হবে এটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো, সেটা আমরা এখন আপাতত ভুলে যাই। তাহলে আমি আবারও বলি, বাস্তব গ্যাস সে হচ্ছে পাত্রের গায়ে চাপ কম প্রয়োগ করে আদর্শ গ্যাসের তুলনায়। যেহেতু এটা আদর্শ গ্যাসের সমীকরণ, তাই এই সমীকরণের সমান রাইট সাইডের সমান লেফট সাইড করার জন্য তোমাকে এখানে একটা এক্সট্রা চাপ যোগ করতে হবে। হোপফুলি আমার যেই ব্যাপারটা আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা তুমি ধরতে পারছো, ঠিক আছে? সো এখন আমরা এখানে আমাদের কি কি ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেটা লিখব। সো চাপের সংশোধন আমার দুইটা জিনিসের উপর মোটামুটি ডিপেন্ড করে। চাপের সংশোধন নির্ভর করে, নাম্বার ওয়ান প্রতি একক ক্ষেত্রফলে, প্রতি একক ক্ষেত্রফলে প্রতি একক সময়ে, প্রতি একক সময়ে যতগুলো বা যত সংখ্যক পার্টিকেল বা কণা, যত সংখ্যক কণা আঘাত করে বা স্ট্রাইক করে, ইংলিশে কণা আঘাত করে বা স্ট্রাইক করে, এটার উপর ডিপেন্ড করে। তার মানে একটা পাত্রের তোমার প্রতি একক ক্ষেত্রফলে লেটসে প্রতি একক সময়ে কী পরিমাণ কণা স্ট্রাইক করে সেটার উপর ডিপেন্ড করে। যত বেশি কণা স্ট্রাইক করবে তত বেশি পরিমাণ তোমার চাপের সংশোধন করা লাগবে। 2 নাম্বার যে ব্যাপারটা সেটা হচ্ছে প্রতিটি কণার উপর, তাও আবার সব ধরনের কণা না, প্রতিটি সংঘর্ষরত কণা, মানে সংঘর্ষরত কণা বলতে বোঝাচ্ছি আমি যেই কণাগুলো পাত্রের দেয়ালে ধাক্কা দেয় সেই কণাগুলো, সংঘর্ষরত কণার জন্য ভিতরের দিকে কাজ করা লব্ধি বা লব্ধ সংশক্তি বল, সংশক্তিকে ইংলিশে আমরা বলি কোহিশন বা কোহেসিভ ফোর্স। এই কথাটা মানে হচ্ছে যদি নিজের সাথে একই ধরনের অণুদের মধ্যে পরস্পর আকর্ষণ হয় সেটাকে বলে কোহেসিভ ফোর্স। আর অ্যাডহেসিভ ফোর্স মানে হচ্ছে ভিন্ন ভিন্ন ধরনের দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ। তাহলে এখন আমরা এখানে কি বোঝাতে চাচ্ছি, আমাদের এখানে আমরা একটা যদি ছবি আঁকলে হয়তো একটু ভালো বুঝতে পারবেন। তো এখানে আমরা একটা কণা আঁকি, এখানে একটা কণা আছে, ধরেন লেটস সে আমার এই জায়গায় একটা কণা আছে, এই কণাটা তার আশেপাশের কণাগুলো দ্বারা আকর্ষিত হয়। কোন দিকে আকর্ষিত হয়? এই দিকে আকর্ষিত হচ্ছে, এই দিকে আকর্ষিত হচ্ছে, আশেপাশের গ্যাস কণা দ্বারা আকর্ষিত হচ্ছে, ঠিক আছে? এই দিকে আকর্ষিত হচ্ছে, সব দিকে আকর্ষিত হচ্ছে, চারোদিকে সে আশেপাশের কণা দ্বারা আকর্ষিত হচ্ছে। তাহলে তার নেট বল কত?
নিট বল হচ্ছে সে শূন্য, কারণ চারিদিকে বলটা ব্যালেন্স হয়ে যাচ্ছে। কিন্তু কিন্তু আমি এখানে ছোট্ট করে লিখছি নিট ফোর্স হচ্ছে শূন্য। এখন আমরা দেখব যে আরও একটা কণা যেটা হচ্ছে আমাদের দেয়ালের সাথে আছে, দেয়ালের কাছাকাছি আছে, এসে এই জায়গাতে আছে, দেয়ালে এখন যে এসে ধাক্কা দিবে আর কি দেয়ালকে, এরকম একটা কণা সে সে এই দিকে আকর্ষণ ফিল করবে, সে এই দিকে আকর্ষণ ফিল করবে, এই দিকে আকর্ষণ ফিল করবে, এই দিকে করবে, এই আপনা ভাই দ্বারা করবে আর কি, মানে অন্য ধরনের যে কণাগুলো আছে ওরা ওকে আকর্ষণ করবে। তো যাই হোক, কিন্তু দেয়ালের এপাশে আকর্ষণ করার তার কেউ নাই, তাহলে ওকে এপাশে ব্যালেন্স করার কেউ নাই, তাহলে ওর শুধুমাত্র ইনওয়ার্ড ফোর্স আছে। দেখেন ইনওয়ার্ড ফোর্স ওকে ভিতরের দিকে টানতেছে, ইনওয়ার্ড ফোর্স। এই ইনওয়ার্ড ফোর্সের যন্ত্রণায়, ওর তো যে যন্ত্রণাটা নাই, ওর এই ইনওয়ার্ড ফোর্সের যন্ত্রণায় মানে অভ্যন্তরীণ যে ফোর্স সেটার যন্ত্রণায় ও দেয়ালের গায়ে ঠিকমতো চাপ দিতেই পারতেছে না। ব্যাপারটা বোঝা গেছে? দেয়ালের গায়ে ঠিকমতো চাপ দিতেই পারতেছে না। সো এটা হচ্ছে ইনওয়ার্ড ফোর্স। তাহলে এখানে একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করতেছে এর উপর, অ্যাক্টিং এ নিট ইনওয়ার্ড ফোর্স। তার মানে ভিতরের দিকে তার একটা ইনওয়ার্ড ফোর্স কাজ করতেছে, যেহেতু তার এদিকে কোনো ফোর্স নাই। সেজন্যই বোঝা যাচ্ছে যে পাত্রের কাছাকাছি যে কণাগুলো যাচ্ছে, পাত্রের দেয়ালে ধাক্কা দিবে, সেই কণাগুলো ভালোভাবে ধাক্কা দিতে পারতেছে না এই ফোর্সগুলোর কারণে। ঠিক আছে, এই জন্যেই আমাদের চাপের জন্য সংশোধন করা লাগছে। তাহলে এই দুইটা বিষয় খুবই খুবই ইম্পর্টেন্ট। এখন ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, পরীক্ষালব্ধ ব্যাপার, যে এই দুইটা পয়েন্টই ডিপেন্ড করে ঘনত্বের উপর। এই চাপের এই দুইটা পয়েন্টই ঘনত্বের বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তো এই কথাটা আমি লিখলাম যে উপরের দুইটা ঘটনাই, এই দুইটা ঘটনাই ডিপেন্ড করে আপনার ঘনত্বের উপর। টু বি প্রিসাইজ, সেটা হচ্ছে ঘনত্বের বর্গের সমানুপাতিক। অর্থাৎ অর্থাৎ চাপের সংশোধন গ্যাসের ঘনত্বের বর্গের সমানুপাতিক। এটা কিন্তু সংশোধনের যে অংশটা, সেটা আমি সংশোধন বলতে বলতে সংশোধনে লিখে ফেলছি, সমানুপাতিক। ওকে, অর্থাৎ ম্যাথমেটিক্যালি যদি আমরা লিখি এটা, তাহলে সেটা হবে পি ইজ প্রপোর্শনাল টু রো স্কোয়ার, যেখানে রো হচ্ছে ঘনত্ব, গ্যাসের ঘনত্ব। এখন আমরা আবার জানি যে ঘনত্ব হচ্ছে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। এই ভি হচ্ছে এখানে আয়তন। ঠিক আছে, আয়তনের ব্যস্তানুপাতিক। তাহলে গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে আয়তনের ব্যস্তানুপাতিক। তো এই কথাটা আমি লিখেছি যে আমরা জানি গ্যাসের ক্ষেত্রে ঘনত্ব হচ্ছে পাত্রের আয়তনের ব্যস্তানুপাতিক। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের চাপ হচ্ছে, যেহেতু এটার ব্যস্তানুপাতিক, তার মানে 1/v স্কোয়ারের ব্যস্তানুপাতিক, যেখানে এই ভিটা কিন্তু আয়তন আমরা পাশে লিখেই রাখছি। তো এখন সমানুপাতিক চিহ্ন তুললে একটা কনস্ট্যান্ট বসাইতে হয়। আমরা এই কনস্ট্যান্টটাকে এখানে এ বসাবো, এ। তো এ হচ্ছে একটা সমানুপাতিক ধ্রুবক, কিন্তু এটার একটা স্পেশাল নাম আছে, এটার নাম ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ঠিক আছে, এটার নাম ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। কিন্তু এই এটা কিন্তু আপনার গ্যাস টু গ্যাস ভ্যারি করে, এটা সমস্ত গ্যাসের জন্য এক না, প্রত্যেকটা গ্যাসের জন্য এটা আলাদা আলাদা। তাহলে এখানে এ সব বাস্তব গ্যাসের জন্য আলাদা, তো সব বাস্তব গ্যাসের জন্য আলাদা, ঠিক আছে। কিন্তু ধরেন অক্সিজেন যে গ্যাসটা আছে সেটার জন্য এর মান আজীবন এক, আবার নাইট্রোজেনের জন্য ধরেন এর মান আজীবন এক। তো এটা আর এটা আবার মিলবে না, কিন্তু সমস্ত অক্সিজেনের ক্ষেত্রে এক, সমস্ত নাইট্রোজেনের ক্ষেত্রে এক। অর্থাৎ পিভি ইকুয়াল টু এনআরটির আমরা এই পিকে সংশোধন করে সাথে একটা চাপ যোগ করছি এক্সট্রা, সেটা হচ্ছে এই যে স্মল পিটা, সেটা কি স্মল পিটা হচ্ছে a/v স্কোয়ার। সুতরাং আমাদের এই পি হয়ে গেল পি প্লাস a/v স্কোয়ার। এখন আমরা ভিকে সংশোধন করা দেখব, তাই কথাটা লিখে ফেলি গ্যাসের উপর। সুতরাং গ্যাসের উপর মোট চাপ, গ্যাসের উপর না, ঠিক পাত্রের উপর মোট চাপ, পাত্রের উপর
পাত্রের উপর বলতে পাত্রের দেয়ালে, হ্যাঁ, পাত্রের দেয়ালে মোট চাপ কত? পাত্রের দেয়ালে মোট চাপ হচ্ছে আপনার পি প্লাস এই যে স্মল পি হুইচ ইজ বেসিক্যালি এ বাই ভি স্কোয়ার। তো এভাবে আমাদের প্রথম অংশটা শেষ। এবার আমরা হচ্ছে যেই আয়তনের ত্রুটি আছে সেটা দেখব কিভাবে আয়তনের ত্রুটিটা আমরা ক্যালকুলেট করব। দেখেন, তো আয়তন ত্রুটির বেলায় গ্যাস কণাগুলোর নিজস্ব আকার থাকায় তাদের প্রভাবগুলোকে অন্য কোনো কণা আসতে পারে না। ডোন্ট ওয়ারি, আমি একটু পরে ছবি আঁকবো। প্রভাবগুলোকে আমরা ইংলিশে বলি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। তার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের মধ্যে অন্য কোনো কণা আসতে পারে না। সো যেটা হয় যে তাদের যত নিজস্ব আকার আছে সেটাকে তুমি চাইলে সেটাকে ইগনোর করতে পারো না, ঠিক আছে? সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। তোমার যেই পাত্রে আয়তন লেসে ভি, গ্যাসের যে নিজস্ব যে আয়তন আছে সেগুলো যদি তুমি কাউন্ট করো তখন কিন্তু তোমার এই যে তুমি আয়তনটা ধরছো এই আয়তন থেকে এই আয়তনটাকে বাদ দিতে হবে, ঠিক আছে? এই বাদটা কিন্তু আমরা দেই নাই আগের বার, মানে আগের বার বলতে যখন তুমি গ্যাসের গতিতত্ত্ব পড়ো আদর্শ গ্যাসের বেলায় সেটা কিন্তু বাদ দেওয়া হয় নাই। তো এখন যাই হোক, এখন আমরা গ্যাসের যে কণাগুলো আছে সেগুলো রেডিয়াস আমরা ধরে নিব আর। সো ধরি লেসে ধরি গ্যাস কণার রেডিয়াস হচ্ছে আর। গ্যাস কণার ব্যাসার্ধ হচ্ছে আর, রাইট? ব্যাসার্ধ যদি আর হয় তাহলে স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স মানে প্রভাব গোলক। সুতরাং প্রভাব গোলকের ব্যাসার্ধ কত জানো? সুতরাং প্রভাব গোলকের ব্যাসার্ধ হচ্ছে 2r। আমি ছবি আঁকলেই বুঝবা 2r। এখন ব্যাপারটা হচ্ছে কি দেখো, 2r দূরত্বের মাঝে না কেউ আর আসতে চাইলে পারে না। আমি একটা ছবি আঁকি, দেখবা বুঝতে পারবা। সো লেটস সে আমরা একটা স্ফিয়ার নিলাম ফার্স্টে। এটা হচ্ছে আমার একটা মলিকুল, বুঝতে পারছো? মলিকুল বা কণা যেটাই বলো। এই কণার ব্যাসার্ধ আমার হচ্ছে স্মল আর, এটার ব্যাসার্ধ হচ্ছে স্মল আর। লেটস সে এখান থেকে আমরা এই পর্যন্ত দূরত্বকে আমরা ব্যাসার্ধ বিবেচনা করি স্মল আর। সো এটাকে আমরা স্মল আর লিখলাম। এখন ভাই এখন দেখো আরও একটা আমরা কণা চিন্তা করি। চলো আরও একটা কণা চিন্তা করো একদম সেম সাইজে। সো আমি একদম কপি পেস্ট করবো, জাস্ট যেটাকে বলে পিওর কপি পেস্ট। তুমি পরীক্ষায় অবশ্যই কম্পাস দিয়ে এগুলো আঁকবা, ঠিক আছে? এগুলো না আঁকলে ইটস নট রাইট। তুমি এটা না এঁকে কেমনে প্রমাণ করবা? তোমাকে এটা আঁকতেই হবে, ঠিক আছে? এই যে আমি আরেকটা গোলক নিছি। আচ্ছা তুমি আমাকে বলো তো, এই যে নতুন গোলকটা এটা কি তোমার এখানে আসতে পারে? বলো, এটা কি সম্ভব আর একটা কণার ভিতরে ঢুকে যাওয়া? এখানে আসা সম্ভব? এখানে সম্ভব না। সে এখানে আসতে পারে, হ্যাঁ পারে। এখানে পারে, পারে এই পর্যন্ত সে সর্বোচ্চ আসতে পারবে। এর ভিতরে কি আর ঢুকতে পারবে? এর ভিতরে আর আসতে পারবে না, তাই না? সো সর্বোচ্চ সে এই পর্যন্ত আসতে পারবে। এটাই আর কি আমাদের প্রভাব গোলকের কনসেপ্টটা। এখন তুমি দেখো এখান থেকে এই পর্যন্ত যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত হবে চিন্তা করো তো। এটা হবে 2r। একই আমার এটা কই চলে গেল? হ্যাঁ, ওরে একটু ঠিক করে বসাই, দাঁড়াও। তো এটা হচ্ছে আমাদের প্রভাব গোলকের কনসেপ্ট, যে এইটুকু, এই যে এখানে এইটুকু হচ্ছে আর দূরত্ব আর এইটুকু হচ্ছে বাকি আর দূরত্ব। এইটুকুর মাঝখানে তো আর মানে এইটুকুর থেকে তো আর কমে কেউ আসতে পারে না, তাই না? তাহলে এগুলাকে তুমি এখন লেবেলিং করতে পারো যে এগুলো হচ্ছে গ্যাসের কণা। এগুলো হচ্ছে গ্যাসের কণা, হ্যাঁ, একটি গ্যাসের কণা। আর এখানেও এটাও হচ্ছে একটি গ্যাসের কণা। এটা তুমি লেবেলিং করতে পারো এখন গ্যাসের কণা। এখন দেখো ভাই, আমরা স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সটা একটু এঁকে ফেলি। হ্যাঁ, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আঁকার জন্য আমরা একটা ডিফারেন্ট কালার ইউজ করি। চলো, সো আমরা যদি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স আঁকতে চাই সেটা দেখতে এরকম হবে অনেকটাই। আমরা একটু রিয়ারেঞ্জ করে আঁকি, এই যে, ঠিক আছে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে সেটা একটু বুঝিয়ে বলি। দেখো আমার কাছে এখানে একটা কণা আছে। সো আমার কাছে একটা কণা আছে, এই কণাটা, এবং এই কণাটা আশেপাশের এইটুকু জায়গা জুড়ে কেউ আসতে পারতেছে না। কারণ দেখো সর্বোচ্চ এই কণাটার দিকে তাকাও, ও কিন্তু এই প্রভাব গোলকের আর ভিতরে ঢুকতে পারতেছে না। সেজন্য তুমি বলতে পারো যে 2r দূরত্ব হচ্ছে তোমার প্রভাব গোলকের ব্যাসার্ধ। সো এই যে ছবিটা আমি আঁকলাম, এটা আসলে আমার প্রভাব গোলক, বা যেটাকে আমরা বলতে পারি স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স। এইটুকু জায়গা জুড়ে আমার এই যে পার্টিকেলটা আছে এই পার্টিকেলের ইনফ্লুয়েন্সটা বজায় আছে,
দাদাগিরিটা বজায় আছে। তো যাই হোক, এখন আমাদের চিত্র বোঝা শেষ। এবার চলো আমরা এই মলিকুলের আয়তন হিসাব করি। সো আমাদের কণাটির আয়তন হবে, দেখো এই কণাটির আয়তন, এটার একটা গোলক, আর গোলকের আয়তনের সূত্র 4/3 পাই আর কিউব। ঠিক আছে, কারণ ব্যাসার্ধ হচ্ছে আর, সুতরাং এটা হবে 4/3 পাই আর কিউব। সো তুমি এই জিনিসটাকে একটা নাম দাও, লেটস সে আই কল ইট এক্স। হ্যাঁ, আই কল ইট এক্স, ওকে। সো এটা হচ্ছে এক্স, এই এক্স এর মান আসছে আমার 4/3 পাই আর কিউব। তো এখন আমরা প্রভাবগুলোকের আয়তন বের করব। যেহেতু আমাদের যে কোনো দুইটা কণার সর্বনিম্ন দূরত্ব হচ্ছে আপনার 2r, এর থেকে কাছে আসতে পারে না, সম্ভব না। তাই আমরা এখন লিখব যে প্রভাব গোলকের আয়তন সেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? লেটস সে সেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতেছি। সেটা হবে 4/3 পাই, এটা হচ্ছে 2r, তাই না? এই ব্যাসার্ধটা হচ্ছে 2r, সো 2r কিউব, এই যে আমাদের যে প্রভাব গোলকটা সেটা। সো এটা হিসাব করলে আমরা এখানে পাবো 4/3 পাই, এখানে 2 এর উপর কিউব দিলে হবে 8 আর কিউব। এটাকে লেখা যায় 8 ইন্টু 4/3 পাই আর কিউব। আর ভাই 4/3 পাই আর কিউব মানে আর কিছুই না, এক্স। সুতরাং এটা হবে 8 ইন্টু এক্স। আমাদের এস এর মান হচ্ছে 8x। তো এ পর্যন্ত বুঝলাম। এবার আমরা আমাদের প্রথম মলিকুলের যে ভলিউমটা অ্যাভেলেবল তার জন্য সেটা হিসাব করি। দেখো, তোমার প্রথম যে মলিকুলটা আছে সেটার জন্য পুরা যে পাত্রটা, পুরা পাত্রের ভি পরিমাণ আয়তন ওর জন্য অ্যাভেলেবল। কারণ ও ধরো একটাই মলিকুল আছে, তাহলে ও যে কোনো জায়গায় থাকতে পারে, এখানকার যে কোনো জায়গায়। 2 নাম্বার যে মলিকুলটা সেটার কিন্তু আর ভি মানে এই পুরা জায়গাটা নাই। ও কিন্তু এই মলিকুলটা থাকার কারণে এই মলিকুলের যেই প্রভাবগোলক, যে কোনো একটা মলিকুলের প্রভাবগোলক কি আমরা একটু আগে দেখলাম, আয়তন হচ্ছে 8x, এটা থেকে এটা বাদ চলে যাবে, 8xটা বাদ চলে যাবে। এটা এইটুকু জায়গা সেকেন্ড মলিকুলের জন্য অ্যাভেলেবল জায়গা কতটুকু? v-8x। তাহলে প্রথমটার জন্য অ্যাভেলেবল জায়গা ছিল v, পরেরটার জন্য অ্যাভেলেবল জায়গা হচ্ছে v-8x, এর পরেরটার জন্য অ্যাভেলেবল জায়গা হবে আরও কম, সেটা হবে v-8x 2 বার। তার মানে এইভাবে এর পরের যে মলিকুল সেটার জন্য -8x, 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 এইভাবে চলতে থাকবে। ব্যাপারটা এই জায়গাটা বোঝা খুবই জরুরি, কারণ এই জায়গাটা তুমি না বুঝলে তুমি হয়তো প্রমাণ পারবা করতে পরীক্ষায়, কিন্তু তুমি মুখস্থ করে করবা। তাহলে প্রথম যে আমি যদি একটা পাত্র আঁকি, হ্যাঁ, পুরা পাত্রের জন্য আমার প্রথম যে মলিকুলটা আছে ও বলবে আরে আহা, আমি তো পুরা পাত্র জুড়ে থাকতে পারি, পুরা পাত্রের আয়তন ভি, সো আমি পুরো পাত্র জুড়ে থাকতে পারি। 2 নাম্বার মলিকুল বলবে আহা, আমার আয়তন তো পুরা পাত্রের ভি, কিন্তু এই মলিকুল তো বসে গেছে অলরেডি এখানে, এই মলিকুলটা অলরেডি যা এভাবে বসে গেছে, তাহলে আমি তো চাইলেও এই পুরোটা জায়গায় আমার কাছে অ্যাভেলেবল নাই। তাহলে এইটার যদি আয়তন হয় হচ্ছে কত, প্রভাবগোলক কত, একটা মলিকুলের প্রভাবগোলক হচ্ছে কত, আমরা একটু আগে দেখলাম 8x। এই 8x জায়গা কিন্তু আমার এই ভি থেকে বাদ হয়ে গেল, সুতরাং ওর জন্য অ্যাভেলেবল জায়গা হচ্ছে v-8x। এরপর 3 নাম্বার যে মলিকুল সে বলবে আমি বুঝছি, আমার কাছে প্রভাবগোলক, ওর একটা প্রভাবগোলক হয়েছে, টোটাল আমার ভি আয়তন থেকে আমার কাছে অ্যাভেলেবল আছে 8x বাদ, ওর জন্য আরেকটা 8x বাদ। সুতরাং আমার কাছে অ্যাভেলেবল আছে কতটুকু? v-8x, -8x, এইটুকু অ্যাভেলেবল আছে। এখানে x বলতে বোঝাচ্ছে, আমরা তো আগে হিসাব করেছি, 8 মানে হচ্ছে যে কোনো একটা কণার আয়তন। এইভাবে করে এরপরে যদি মলিকুল থাকে, ও কি বলবো? ও বলবে আরে, ও তো ওর জন্য অ্যাভেলেবল ছিল ভি, ওর জন্য অ্যাভেলেবল ছিল v-8x, ওর জন্য অ্যাভেলেবল ছিল v-8x, -8x, আমার জন্য অ্যাভেলেবল হচ্ছে v-8x, -8x, -8x। এইভাবে করে nth-তম মলিকুলের জন্য কতটুকু জায়গা অ্যাভেলেবল থাকবে? nতম মলিকুল, খেয়াল করো, প্রথম মলিকুলের জন্য অ্যাভেলেবল জায়গা v, এর পরেরটার জন্য অ্যাভেলেবল জায়গা হচ্ছে v-8x,
এরপরের থেকে অ্যাভেলেবল জন্য, তার মানে ফার্স্টের জন্য ভি জায়গা, সেকেন্ডের জন্য 8x ভি মাইনাস 8x, থার্ডের জন্য ভি মাইনাস 2টা 8x, ফোর্থের জন্য ভি মাইনাস 3টা 8x, তাহলে nথের জন্য হবে ভি মাইনাস n মাইনাস 1তম 8x। এই ব্যাপারটা বুঝছো কি না? আমি আবার বলি, যদি 4 নাম্বার মলিকুলের জন্য ভি থেকে 3বার 8x বাদ দিতে হয়, তাহলে nতম মলিকুলের জন্য ভি থেকে n মাইনাস 1কে বাদ দিতে হবে, 1 কমে যাবে। যেমন এখানে 4 এর ক্ষেত্রে 3টা বাদ দিছো, 8x বাদ দিছো কয়বার? 3বার। তাহলে আমার n এর ক্ষেত্রে বাদ দিবা n মাইনাস 1 সংখ্যক 8x। তো আমি জানি না কতটুকু তোমাকে বোঝাতে পারছি, কিন্তু না বুঝতে পারলে তুমি অবশ্যই এটা রিওয়াইন্ড করে দেখবা। এই পার্টটা খুবই ক্রুশিয়াল, খুবই ক্রুশিয়াল, বিকজ এটা না বুঝলে তুমি তো মুখস্থ করতেই হবে তোমাকে, ঠিক আছে? আলটিমেটলি কোনো উপায় থাকবে না পরীক্ষায়। তো আমি এখন এটা লিখছি যে ধরি পুরো পাত্রের আয়তন ভিকে আমরা n সংখ্যক গ্যাসের কণা দ্বারা পূর্ণ করব। পুরো আয়তনটাকে আমরা পূর্ণ করব তোমার n সংখ্যক কণা দ্বারা, গ্যাসের কণা দ্বারা পূর্ণ করব। তো প্রথম কণার জন্য অ্যাভেলেবল জায়গা কতটুকু এটা লেখো। সুতরাং প্রথম মলিকুল বা কণার জন্য অ্যাভেলেবল জায়গা বা জায়গা খালি আছে, জায়গা বরাদ্দ আছে বা জায়গা খালি আছে, যেটাই বলো, জায়গা বরাদ্দ আছে, বরাদ্দ বা খালি আছে পুরো পাত্রটাই, মানে ভি পরিমাণ জায়গা খালি আছে। এরপরের যে কণা সেটার জন্য পুরো ভি জায়গা নাই, ভি থেকে 8x পরিমাণ জায়গা বাদ, ওর জন্য বাদ হয়ে গেছে ভি থেকে 8x জায়গা, ঠিক আছে? আর আমরা মনে আছে কি না 8x মানে কত ধরছিলাম? এস ধরে নিয়েছিলাম। এটা কেন ধরছি? কারণ আমরা যাতে একটু দেখতে সহজ করার জন্য, আর কিছু না। তুমি যদি 8x না ধরো পরীক্ষায় কোনো সমস্যা, মানে এস না ধরে শুধু 8x লেখো, তাতে কোনো সমস্যা নাই। এবার তৃতীয় কণার জন্য জায়গা বরাদ্দ আছে তোমার ভি মাইনাস 2s। আমরা এগুলো আগেই আলোচনা করছি। চতুর্থ কণার জন্য জায়গা বরাদ্দ আছে ভি মাইনাস 3s। তোমার কি এতগুলো লেখা লাগবে? মোটেও লেখা লাগবে না, যদি লেখো ভালো, না লিখলে কোনো সমস্যা নেই। তাহলে দেখো, প্রথম এখানে খেয়াল করো, তোমার 3 নাম্বার, যখন নাম্বার 3 তখন সেখানে 2 আছে, যখন নাম্বার 4 তখন এখানে 3 আছে, যখন নাম্বার n হবে তখন কত থাকবে? n মাইনাস 1 থাকবে। সুতরাং nতম কণার জন্য বরাদ্দ আছে কত? ভি মাইনাস n মাইনাস 1 ইন্টু এস। তো nতমটা গেল। এবার আমরা হচ্ছে প্রত্যেকটা মলিকুলের জন্য অ্যাভারেজে কতটুকু জায়গা আছে বরাদ্দ সেটা দেখব, ঠিক আছে? সুতরাং এখন বা আবার প্রতিটি কণার জন্য গড়ে বরাদ্দ আছে, বরাদ্দ বা খালি আছে না শব্দটা না, বরাদ্দ শব্দটা ভালো, হ্যাঁ, বরাদ্দ আছে। দেখো এখানে খেয়াল করো, প্রথম কণার জন্য বেশি জায়গা বরাদ্দ থাকে, পরেরগুলোর জন্য কম জায়গা বরাদ্দ থাকে। তাহলে তুমি বলবা স্যার তাহলে তো হিসাবটা হইল না, আপনার এভারেজে কতটুকু জায়গা প্রত্যেকটা কণার জন্য থাকে ফাঁকা। তাহলে না আমি সংশোধনের মধ্যে এটা বসাইতে পারবো যে এভারেজে আমার কত জায়গা ফাঁকা থাকে, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো, আমি যে ছবিগুলো আঁকছি এগুলো যদি তুমি আঁকো তাহলে তোমার স্যার খুশি হবে। তুমি যদি এগুলো কম দাও তাহলে তুমি মার্ক কম পাবা, ঠিক আছে? প্রতিটি কণার জন্য গড়ে বরাদ্দ বা খালি আছে কতটুকু দেখো। তো এটা জায়গা আমার এখানে হবে না, আমি নিচে লিখি, হ্যাঁ এখানে লিখি। সেটা হচ্ছে প্রথম কণার জন্য কতটুকু জায়গা ছিল? ভি পরিমাণ জায়গা প্রথমটার জন্য ছিল ভি। সেকেন্ডটার জন্য কতটুকু ছিল? যোগ করো, সমস্ত বরাদ্দকৃত জায়গা যোগ করো। সেকেন্ডটার জন্য খালি ছিল ভি মাইনাস এস। থার্ডটার জন্য খালি কতটুকু ছিল? থার্ডটার জন্য ভি মাইনাস টু এস। রিমেম্বার, এই যে ভি মাইনাস 2s। ফোর্থটার জন্য কতটুকু ছিল? ফোর্থটার জন্য ভি মাইনাস 3s। আচ্ছা, এরপরে আমরা ডট দিয়ে দিব, দিয়ে আমরা একদম nতমটার জন্য কতটুকু ফাঁকা ছিল, nতমটার জন্য ফাঁকা ছিল আমাদের, তারাও এটা একটু আমরা
তো এটা জাস্ট সিম্পলি এখান থেকে কপি করে বসিয়ে দাও। এটা হবে ভি ভি মাইনাস n মাইনাস ওয়ান ইন্টু এস। ওকে, তাই আমি একটা থার্ড ব্র্যাকেট বা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিব এখানে। তো যেহেতু আমরা গড় বের করতেছি, ক্লাসের সবার টাকা যোগ করে এবার সবার নাম্বার দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, টাকা কোত্থেকে আসলো আদৌ উদাহরণ দিলাম আর কি, বুঝছো? সমস্ত পার্টিকেল, এখানে n সংখ্যক পার্টিকেল ছিল, n দিয়ে ভাগ করে দাও। এবার ভাই এই ক্যালকুলেশনটা একটু করি চলো। এখানে দেখো ভি কয়টা আছে, একটা ভি, দুইটা ভি, তিনটা ভি, চারটা ভি, এরকম n সংখ্যক ভি আছে n সংখ্যক কণার জন্য। ঠিক আছে, n সংখ্যক কণার জন্য n সংখ্যক ভি আছে, সেটা হবে n ইন্টু ভি। আর এখানে দেখো এখানে আছে তোমার মাইনাস এস, মাইনাস টু এস, মাইনাস থ্রি এস। এটাকে আমরা লিখি চলো, মাইনাস এস, মাইনাস এস, মাইনাস টু এস, মাইনাস থ্রি এস। তাহলে মাইনাস কমন নিলে বুঝো ব্যাপারটা, কিন্তু বুঝো প্লাস হয়ে যাবে সব। ঠিক আছে, প্লাস দাও, ডট 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 ডট, এই মাইনাসটা কমন নিলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। সুতরাং এটা হবে প্লাস প্লাস n মাইনাস ওয়ান ইন্টু এস, n মাইনাস ওয়ান ইন্টু এস হয়ে যাবে। ভালো কথা, এটা হয়ে গেল। এখন আমরা একটা কাজ করলে ভালো হয়, আমরা মনে হয় এখানে সেকেন্ড ব্র্যাকেট দিলে ভালো হয়, তাই না? তাহলে কনফিউশন থাকে না, সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। সারা জীবনের জন্য তোমার এই প্রমাণ হয়ে যাবে ইনশাল্লাহ। এমন কোনো বেসিক থাকবে না যেটা তুমি পড়াই নেই এখানে। তোমরা যদি এই ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখো, ইনশাল্লাহ সারা জীবনের জন্য তোমার এটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ডিভাইডেড বাই হচ্ছে কত এখানে n। এখন দেখো আমি চাইলে এই এসটা সবার কাছ থেকে কমন নিতে পারি। ঠিক আছে, এটা সবার কাছ থেকে কমন নিতে পারি, চলো সেটা করবো। আমরা এসটা সবার কাছ থেকে কমন নিব, তার জন্য আমরা পুরো জিনিসটা কপি করে ফেলি। আই উইল জাস্ট সিম্পলি কপি ইট। এখন দেখো ভাই, আমি যদি এস কমন নিই, সো আমার এখানে এই এসটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, এটাও থাকবে না। ওকে, এখন দেখো এসটা যাবে কোথায়? এইখানে ওয়ান থাকবে, এস চলে গেলে এসটা যাবে এই যে বাহিরে। তো এখন আমরা এগুলোকে পার্ট পার্ট করে ডিভাইড করব। প্রথম কথা হচ্ছে আমাদের এন ভি, তার নিচে আমরা এই এনকে দিব, দেন মাইনাস চিহ্ন দিব এই মাইনাসের জন্য, দেন আমার কাছে এস আছে, এসটা লিখলাম, এর নিচে আফটার এন দিব, আর এরপরে এই পুরো জিনিসটা আছে আমার কাছে। সো এই পুরো জিনিসটা ওয়াই ওন্ট আই জাস্ট কপি ইট। হ্যাঁ, বারবার লেখার থেকে তুমিও কপি করে ফেলো নাকি? ওকে, তুমি খাতা কলম দিয়ে কপি করো, সমস্যা নেই। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে এই এনকে এন দিয়ে ভাগ করলে এখানে থাকে হচ্ছে ভি। সো এখানে আমার থাকবে হচ্ছে ভি, এখানে থাকবে আমার এস বাই এন। এই জিনিসটা, এই সূত্রটা তোমরা ছোটোবেলায় পড়ে আসছো, তাই এটা আমি ব্যাখ্যা করলাম না। যে এক থেকে শুরু করে n মাইনাস ওয়ান সংখ্যক সংখ্যার যোগফল কি হবে, সরাসরি সূত্র তোমরা এইটা হোপফুলি জানো, না জানলে তোমরা মুখস্থ করে নিবা। এটা ফর্মুলাটা হচ্ছে কি, তোমার n মাইনাস ওয়ান ইন্টু n ডিভাইডেড বাই টু। ওকে, তোমরা এই ফর্মুলা নিশ্চয়ই জানো যে ওই যে এক থেকে যে n সংখ্যক সংখ্যা যোগ করলে যে n ইন্টু n প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু হয় না। সো সেখানে এই n এর জায়গায় বসাবা n মাইনাস ওয়ান, আর n মাইনাস ওয়ানের সাথে এক যোগ করলে হয় কত, n হয়। সো এখানে এই জন্য n মাইনাস ওয়ান হয়েছে আর n হয়েছে। সো এবার তুমি আশা করি ফর্মুলা দেখছো, তো আশা করি রিলেট করতে পারতেছো। তো এবার এই n আর n কাটা যাবে, n আর n কাটা গেলে আমাদের কাছে থাকে ভি মাইনাস এস ইন্টু n মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু। ওকে, তো এবার ভাই আমরা যেটা করব, আমরা দুই পার্টে ভাগ করব আবারও। আমরা এখানে n ইন্টু এস করবো, n ইন্টু এস মাইনাস এখানে এস ইন্টু ওয়ান মানে হচ্ছে শুধু এস, আর এখানে একটা টু আছে, সো টু দিয়ে একেও ভাগ করো, টু দিয়ে ওকেও ভাগ করো। আর একটা জিনিস খেয়াল রাখো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এই যে মাইনাসে আর এই মাইনাসে প্লাস হবে। সো আমরা এখানে প্লাস চিহ্ন দেখতে পাবো, আর এই মাইনাসটা আমরা এখানে বসাবো। এই সমস্ত যোগ বিয়োগ তো বোঝানো লাগবে না, এগুলো তোমরা পারবা আমি বিশ্বাস করি। তো এখানে একটা কথা তোমাকে বলি, দেখো স্পিয়ার অফ ইনফ্লুয়েন্স বা প্রভাব গোলক, এটা আমি যত বড় করে আঁকছি, বাস্তবে কি আসলে এটা এত বড়? কোনোভাবেই তো না। একটা গ্যাসের কণা তো চোখেই দেখা যায় না, ঠিক আছে? সো এটা তো মাইক্রোস্কোপও দিয়েও চোখে দেখা যায় না, গ্যাসের কণা এত ছোট হয়। সো এত ছোট একটা জিনিস, সেটাকে তুমি
স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের আয়তন হচ্ছে তোমার এস, স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্সের আয়তন হচ্ছে এস, সেটাকে আবার 2 দিয়া ভাগ করতেছো, চিন্তা করো এত ছোট একটা জিনিস তারে আবার 2 দিয়া ভাগ করতেছো, তাই তুমি এই জিনিসটাকে নেগলেক্ট করতে পারো, ঠিক আছে। তাহলে তুমি লেখো প্রভাব গোলকের আয়তন, প্রভাব গোলকের আয়তন এমনিতেই কম। সো আমি এখানে সেটা লিখছি যে প্রভাব গোলকের আয়তন এস অতি নগণ্য হওয়ায় s/2 নগণ্য ধরা হলো, ঠিক আছে। তো ভাই s/2 বাদ, তাহলে দেখো তোমার এখানে থাকে হচ্ছে v মাইনাস এন s/2, এটা ছিল তোমার প্রতিটি কণার গড়ে বরাদ্দ বা খালি জায়গা। তো এস এর যে মানটা, সেই মানটা আমরা এখন বসিয়ে দিব। এস এর মানটা ছিল আমাদের 8x, সেটা আমি এখন এখানে বসাবো, ওকে। সো আমরা 8x যদি এখানে বসাই, এটা হবে v মাইনাস এন ইন্টু 8x ডিভাইডেড বাই 2। তো 2 দিয়ে এটাকে ভাগ দিলে হবে এটা 4, রাইট, এটা হবে 4। সো এটা হবে 4, তার মানে এটা হবে v মাইনাস তোমার 4 ইন্টু এন এক্স, এই এন আর এক্স গুণ করবো আর কি। সো এবার যাই হোক 4nx হোক আর যেটাই হোক, এই 4nx এটাকে আমরা b ধরে নিচ্ছি, b স্মল b, 4nxকে আমরা স্মল b ধরে নিচ্ছি। সো আমরা এখানে লিখব যে এখানে এখানে b ইকুয়াল টু 4nx। তো এখানে তুমি যদি চিন্তা করো যে x জিনিসটা কি, x জিনিসটা হচ্ছে একটা কণার তোমার আয়তন, আর সেটার সাথে যদি তুমি n দিয়ে গুণ করো, n হচ্ছে যেহেতু n সংখ্যক কণা, তাই এখানে একটা কণার আয়তনের সাথে তুমি n দিয়ে গুণ করতেছো, তার সাথে 4 দিয়ে গুণ করতেছো, তার মানে এটা হচ্ছে কণাগুলোর আয়তনের 4 গুণ। ভাবো আমার মোট আয়তন থেকে কণাগুলোর যে আয়তন সেটা 4 গুণ একটা সংখ্যা বাদ দিতে হবে, ঠিক আছে। সো আমরা এভাবে লিখি 4 ইন্টু কণাগুলোর আয়তনের 4 গুণ, কণাগুলোর আয়তন 4 ইন্টু কণাগুলোর আয়তন, কারণ এক্স হচ্ছে একটা কণার আয়তন, nx হচ্ছে n সংখ্যক কণার আয়তন, আর তার সাথে 4 দিয়ে গুণ আছে, তার মানে বুঝতে পারো সবগুলা কণার আয়তনের 4 গুণ। এত পরিমাণ আয়তন তুমি কিন্তু এই v থেকে বাদ দিয়ে দিবা। যদিও আমি মনে হচ্ছে যেভাবে বলতেছি মনে হচ্ছে বিশাল একটা অ্যামাউন্ট এটা, বাট তারপরেও এটা তো ধরা উচিত। সুতরাং আমাদের আয়তনের সংশোধন হইছে, আয়তনের কথাটা এভাবে লেখা উচিত যে সংশোধিত আয়তন হচ্ছে v মাইনাস বি। হ্যাঁ, তো এই তো গেল। এবার তো ভাই আমরা সাম আপ করি, আমাদের কিন্তু শেষ, অর্থাৎ বা এখন ভ্যান্ডারওয়ালসের ইকুয়েশন অফ স্টেট কি হলো, সেটা চাপের জন্য আমরা পেলাম p প্লাস a বাই ভি স্কোয়ার পেলাম, তাই না। আর আমরা আয়তনের বেলায় পেলাম v মাইনাস স্মল বি। এই যে বি আছে না, এটাকেও আবার আমরা এটাকেও ভ্যান ডার ওয়ালসের ধ্রুবকই বলি, যেটা এক একটা গ্যাসের জন্য এক এক রকম হবে, ঠিক আছে। কারণ সবগুলা গ্যাসের কিন্তু যে কণা আছে সে কণার আয়তন কিন্তু এক না, আলাদা আলাদা গ্যাসের কণাগুলোর সাইজ। সো এটা ইকুয়াল টু রাইট সাইডে কী ছিল, nRT ছিল। সো এটাই হচ্ছে আমাদের ভ্যান ডার ওয়ালসের সূত্র, যেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালসের অবস্থার সূত্র, যেটা হচ্ছে গ্যাসের জন্য আর কি এটাকে বলা হয়। তো যাই হোক, এই সূত্রের প্রমাণ আমাদের দেখা শেষ। এখন আমরা যদি n সংখ্যক কণা নিতাম, এখানে দেখেন আপনার n সংখ্যক বলতেছি ভুলে, n মোল যদি নিতাম, তাহলে সেটা কিন্তু একটু আমাদের n দিয়ে গুণ করা লাগতো। আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি, সেটা হচ্ছে যে আমরা রাইট সাইডে আমি n কেন লিখছি, n তো লেখা উচিত হয়নি, কারণ আমি তো এটা তো একটু কনফিউশন হয়ে গেল, সরি, আমি শুরু থেকে একটু ঠিক করে দিচ্ছি। তো এটা আমার যেটা করা উচিত যে এখানে কখনো মানে আপনি n দিয়ে শুরুতে এই প্রমাণটা করবেন না, হ্যাঁ। আমরা জানি p ইকুয়াল টু nR, জাস্ট হচ্ছে 1 মোলের জন্য প্রমাণটা করবেন, পরে যে n লিখে দিবেন, কারণ নাইলে কি হয়, ওই যে n সংখ্যক কণা ধরছি না আমরা, ওইটা একটু ঝামেলা হয়ে যাবে, ওকে। n সংখ্যক কণার ব্যাপারটা সমস্যা হয়ে যাবে, সেক্ষেত্রে এটা একটু কেয়ারফুল থাকতে হবে। আমি কেয়ারফুল ছিলাম না। সো আমরা যেখানে এটা লিখছি সেটা একটু ঠিক করে দিই। আমরা মনে হয় লাস্টের লাইনে লিখছি একবারে, হ্যাঁ, লাস্টের লাইনটা ঠিক করে দিচ্ছি। সো লাস্টের লাইনে আমরা এখানে আরটি থাকবে জাস্ট। সো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমি n সংখ্যক কণা ধরছি না, n সংখ্যক কণা, সেজন্য আবার এই n আর ওই n কিন্তু এক না। এখানে n বলতে কিন্তু আবার মোল সংখ্যা বোঝাচ্ছে, ওকে। এখানে n বলতে আমরা তো জানি p ইকুয়াল টু nRT, n মানে মোল সংখ্যা, আর এখানে আবার আমরা কিন্তু n ইউজ করছি
টোটাল n সংখ্যক কণা আছে এই চিন্তা করে। তো যাই হোক এবারে আপনি লিখতে পারেন যে এখন n মোলের জন্য n মোল গ্যাসের জন্য এই সূত্রটা কি হবে? সূত্রটা সিম্পলি হয়ে যাবে P প্লাস NA বাই V স্কোয়ার ইন্টু V মাইনাস NB ইন্টু NRT। সো এই ছিল আজকের প্রমাণ। আশা করি বুঝতে পেরেছেন এই প্রতিপাদনটা। পুরো প্রতিপাদনটা আমরা একটু দেখার চেষ্টা করি শুরু থেকে। এটা একটু বড় প্রতিপাদন মনে হচ্ছে, কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যে প্রতিপাদনটা কিন্তু সাইজে বড় না, লেখা একটু বেশি, ম্যাথমেটিক্যাল জিনিসটা একটু কম। এখানকার মূল ব্যাপারটা হচ্ছে আপনি গুছিয়ে লিখতে পারেন কি না। ম্যাথ তো খুবই কম, দেখেন ম্যাথমেটিক্যাল লাইনই খুবই কম, চিত্র আছে কিছু। এখানে লজিকটা খুব ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই যে লজিকগুলো আমি করছি, এই লজিকগুলো কিন্তু সেন্স তৈরি করে কিনা এটা খুব ইম্পর্ট্যান্ট। সো গুড লাক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের পেইড কোর্সে জয়েন হতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01851012 433 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন।